কেমিক্যাল চেঞ্জের আমরা আরেকটি নতুন কাজ শুরু করব, সেটা হচ্ছে লা শাপেলিয়ার নীতি। তো এটা উনি 1884 সালে দিয়েছিলেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখান থেকে সিকিউ কোশ্চেন মাঝে মাঝে হচ্ছে যে ঘটা এখান থেকে দিয়ে দেয় বা একটু মিক্সার করে কোশ্চেন করে এই পার্ট থেকে। তো লা শাতেলিয়ার আসলে কি বলছে কোনো সিস্টেমে যখন সাম্য অবস্থায় থাকে বা থাকাকালে যদি ওই অবস্থায় একটি নিয়ামক বলতে যদি তুমি তাপমাত্রা, ঘনমাত্রা বা চাপ ইত্যাদি পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান কিন্তু আগের জায়গায় থাকে না। সাম্যের অবস্থান আগে যেহেতু থাকে না, তাহলে চেঞ্জ হয়। এমনভাবেই চেঞ্জ হয় বা পরিবর্তিত হয় যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। সাপোজ এটা অনেক আগেও দেখিয়েছিলাম, এটা দিয়ে দেখাই, কলমের মুখ দিয়ে আমি যদি দেখাই, সাপোজ এখন কলমের আমি যদি এভাবে ধরি, দেখো সাপোজ কলমের ব্যালেন্স হচ্ছে এখন এই জায়গাটাতে, কিন্তু নিয়ামক বলতে আমি যখন কলমের মুখটাকে পরিবর্তন করে দিব তখন কিন্তু এটা এই জায়গা আর নাই, আগে ছিল এই জায়গা, কিন্তু এখন আর এই জায়গা থাকবে না, একটু এদিকে সরে আসবে। তার মানে সাম্যের অবস্থান কিন্তু আমি আমার যখন আমি এই কলমে যখন এটা সরাই ফেললাম তখনই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন এইভাবে যখন আমার একটা বিক্রিয়ার ক্ষেত্রে একটা সাম্যাবস্থা অলরেডি আছে, আমি যখন এই বিক্রিয়া যখন কোনো একটা জিনিস পরিবর্তন করে দিব, চাপ বা ঘনমাত্রা বা তাপমাত্রা যে কোনো একটা ইকুইপমেন্ট বা নিয়ামক যখন পরিবর্তন করে দিব, তখন সাম্যের অবস্থানটা কিন্তু আগের জায়গায় থাকবে না, সাম্যের অবস্থানটাও চেঞ্জ হবে। কিন্তু সাম্যের অবস্থান এমনভাবে চেঞ্জ হবে বোঝাই যাবে না যে আমার আসলে কোনো নিয়ামক পরিবর্তন হয়েছে। তার মানে শুধু আমার নিয়ামক আমি পরিবর্তন করলেও সেটা সাম্যের অবস্থানের পরিবর্তনের ধারা তার অভাবটা ফিল আপ করতে বুঝতে দেওয়া হয় না, এই আর কি। তো এখানে সাম্যাবস্থা যেসব নিয়ামকের উপর নির্ভরশীল সেগুলো হচ্ছে যেমন আমার উপাদানের তাপমাত্রা, উপাদানের ঘনমাত্রা, চাপ এবং নিষ্ক্রিয় পদার্থ সংযোজন বা সংযোগ। এই চারটা বিষয়ের উপর আমাদের হচ্ছে সাম্যাবস্থা নির্ভর করে। তো আমরা এখানে তিনটা জিনিস নিয়ে মূলত আলোচনা করি বা পরীক্ষায় তিনটাই থাকে, একটা হচ্ছে তাপমাত্রা, ঘনমাত্রা এবং চাপ। তো জিনিসগুলো পড়াগুলো খুবই কমন মনে হবে এই জন্যই, কারণ এই সেম পড়াগুলোই আমাদের এসএসসি লেভেলে ছিল। তো হয়তো এখানে নতুন যখন চাপের কিছু কাজ করাতে যাবো, হয়তো সেখানে কিছু একটা হয়তো ভিন্ন কথা দু একটা আসবে, কিন্তু আমি আশা করি সেগুলো পারা যাবে। তো প্রথমে আমরা আসি তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাবটা একটা বিক্রিয়ার উপর দুইভাবে প্রভাব ফেলে। কিভাবে? একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, আর হচ্ছে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। তার মানে একটা বিক্রিয়ার তাপের প্রভাব আছে কি নাই, অথবা বাড়বে নাকি কমবে, তাপমাত্রা বাড়ালে বা কমালে কি হবে না হবে, সেটা নির্ভর করবে আমার আগে বিক্রিয়াটা আমাকে বের করে নিতে হবে যে বিক্রিয়াটা কি তাপ হারি নাকি তাপ উৎপাদী। তো একটা বিক্রিয়ার তাপ উৎপাদী কীভাবে বুঝবো, এটা নিয়ে বেশ মানে সন্দেহের কোনো অবকাশ নেই যে আমরা ডেল এস দ্বারা বুঝতে পারি। ডেল এস দ্বারা ঋণাত্মক হলে বুঝবো তাপ উৎপাদী, ডেল এস নেগেটিভ হলে বুঝবো যেটা তাপ হারি বিক্রিয়া। অথবা একটা বিক্রিয়া দেখেও কীভাবে পজিটিভ আমাদের ডেল এস পজিটিভ নেগেটিভ বা বিক্রিয়া তাপ উৎপাদী তাপ হারি বোঝা যায়, সেটাও আমি আলোচনা করেছি। তো এখানে আমরা আসি, আমি ধরে নিলাম একটা বিক্রিয়া তাপ উৎপাদী, সেটা আমি বুঝতে পেরেছি। এখন তাপ উৎপাদী বিক্রিয়া তুমি যদি এমনি সে তাপ উৎপাদন করতেছে, তুমি যদি তাপমাত্রা আরও বৃদ্ধি করো তাহলে সাম্যের অবস্থান কোন দিকে যাবে? পিছনে যাবে। কারণ পাগলাকে তুমি আরও পাগল করে দিছো, সেক্ষেত্রে সে তো কাজ করবে না। ঠিক আছে, ওইরকম আর কি। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমি তাপমাত্রা আরও বৃদ্ধি করে দিই, তাহলে সাম্যের অবস্থান কই যাবে? পিছনে যাবে। অর্থাৎ যে যা তাকে তা করা হলে সে পিছনে যায়, তাহলে পিছনে যাবে এবং সাম্য ধ্রুবক হ্রাস পাবে, ফলে কী হবে? উৎপাদনটাও হ্রাস পেয়ে যাবে। আর সাম্য ধ্রুবক যেহেতু আমার পিছনের দিকে চলে আসছে বা হ্রাস পেয়ে গেছে, তার মানে উৎপাদন হ্রাস পাইছে, এটাই বোঝায়। আর তাপ উৎপাদী বিক্রিয়া তুমি যদি তাপমাত্রা কমাই ফেলো, সেটা উল্টা ঘটনা ঘটবে, অর্থাৎ সামনের দিকে যাবে এবং সাম্য ধ্রুবক বৃদ্ধি পাবে, অর্থাৎ উৎপাদনটা বৃদ্ধি পাবে। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা, ডেলএস হচ্ছে ধনাত্মক এবং আমার তাপমাত্রা বৃদ্ধি করলে, যেহেতু তাপ হারি, তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যের অবস্থানটা ডান দিকে বা সামনের দিকে যাবে, অর্থাৎ সাম্য ধ্রুবকের মান বৃদ্ধি পাচ্ছে, আর তার মানে উৎপাদকের উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। আর তাপমাত্রা এমনি কম, মানে তাপ হারি বিক্রিয়া তুমি তাপমাত্রা কমাই দিছো, অর্থাৎ যে যা তাকে তাই করছো, তাহলে সেই ক্ষেত্রে সাম্যের অবস্থান যাবে কোন দিকে? পিছনের দিকে। তার মানে সাম্য ধ্রুবক হ্রাস পাবে, অর্থাৎ উৎপাদনটা হ্রাস পাবে। তো এখানে আমি কথাটা লিখে দিয়েছি, এটা মনে রাখার জন্য লিখতে পারো, কিন্তু পরীক্ষায় লেখা যাবে না। যে যা তা করলে এটা পিছনে যাবে, অর্থাৎ বিক্রিয়ার সাম্য অবস্থায় পিছনে যাবে, অর্থাৎ উৎপাদন কমে যাবে। আর যে যা তার উল্টা কাজটা করলে আমার সাম্য অবস্থান সামনের দিকে যাবে, মানে উৎপাদন বাড়বে।
তাপমাত্রা ও চাপের জন্য এটা প্রযোজ্য, আবার ঘনমাত্রার ক্ষেত্রে এটা করা যাবে না। এখানে আমরা একটা বিক্রিয়া সমীকরণ দেখতে পাচ্ছি, বিজ্ঞানী ব্যান্ড হফের সমীকরণ বলা হয় এটাকে, যে লগ অফ কেফি ইকুয়াল মাইনাস ডেল এস ডিভাইডেড বাই 2.303 আর 1/t প্লাস ধ্রুবক। এখানে 1/t-কে ধরা হয় এটা এক্স এর চলক, মানে এটাকে ওই যে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এই এম এক্স প্লাস সি ওই সমীকরণের সাথে তুলনা করা হয়। তো এখানে আসলে সামাঙ্কের উপর তাপমাত্রা যে প্রভাব সেটা আসলে স্পষ্ট, কারণ এই যে তাপমাত্রা দেখে এখানে আছে তাপমাত্রা, এটা সামাঙ্ক ধ্রুবক এটা কেফি। এখানে তাপমাত্রা বাড়া এবং কমার উপর এর মানটা নির্ভর করতেছে, জাস্ট এই সমীকরণ দেখে এটাই বুঝতেছি আমরা। সেটা কীরকম, যখন হচ্ছে যে আমরা হাড়ি বিক্রিয়া, যখন আমাদের হাড়ি বিক্রিয়ার ক্ষেত্রে এরকম হবে যে আমি যখন 1/t দ্বারা বোঝাচ্ছে আমি তাপমাত্রা বাড়াচ্ছি, তার মানে টোটাল মানটা কমে যাচ্ছে। টির মান বাড়াচ্ছি, দ্যাটস মিনস 1/t, তো এটা তাপমাত্রা বাড়ানো মানে হচ্ছে এই মানটা আসলে কমে যাওয়া, আর টি এর মান কমে যাওয়া মানে হচ্ছে মানটা বাড়া। তো যখন আমার তাপমাত্রা হবে তুমি 1/t এর মান যখন হচ্ছে যে কম, শুধুমাত্র 1/t এর মানটা হচ্ছে যখন হচ্ছে আমার কম থাকবে, অর্থাৎ টি এর মান যখন বেশি থাকবে, তখন আমার সাম্যদ্রব্যকের মানটা কি হবে, সর্বোচ্চ হবে। 1/t এর মান যখন কম, আমি আবার বলতেছি 1/t মানে পুরোটার মান যখন কম, তখন হচ্ছে আমাদের সামাঙ্কের মানে সাম্যদ্রব্যকের মান হচ্ছে সর্বোচ্চ। দ্যাটস মিনস টি এর মান 1/t এর মান কম মানে হচ্ছে টি এর মান বেশি, তার মানে তাপমাত্রা বেশি হলে সাম্যদ্রব্যকের মানও কি হচ্ছে, বেশি হচ্ছে। কারণ এটা কোন ক্ষেত্রে হবে, এটা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে হবে। কথাগুলো প্রয়োজনে লিখে রাখতে পারো খাতায়, যে আমার যখন পুরো 1/t এর মান যখন হয় কম, তখন সাম্যদ্রব্যকের মান হয় বেশি। 1/t এর মান কম, তার মানে টি এর মান বেশি, অর্থাৎ তাপমাত্রা যদি বেশি হয় তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সামাঙ্কের বা সাম্যদ্রব্যক হবে বেশি। আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা, 1/t এটা যদি কম হয় তাহলে সামাঙ্ক দ্রব্যক হচ্ছে কম, আর 1/t কম মানে হচ্ছে আমার টি হচ্ছে সর্বোচ্চ মানে বেশি, অর্থাৎ টি যদি হয় বেশি আমার সাম্যদ্রব্যক হচ্ছে কম। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার সাথে এর সম্পর্ক হচ্ছে উল্টা, আর এর সাথে হচ্ছে যে মানে সমান্তরালি, অর্থাৎ তাপমাত্রা যদি বেশি হয় সামাঙ্কের মানটাও বড় হবে, এটা তাপ উৎপাদীর ক্ষেত্রে, আর এখানে কম হবে। এবার আসো আমার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে যে চাপের প্রভাব। বইতে এগুলো ডিটেলসে অনেক বড় বড় করে আছে, চেষ্টা করতে হবে বইটা পড়ার, বই অবশ্যই পড়তে হবে। তো এখানে আমি যদি একটু আসি যে চাপের প্রভাব হিসাব করার আগে, বা চাপের প্রভাব আছে কি নাই, বা চাপ বাড়ালে সামনের অবস্থান কোন দিকে যাবে, কমালে কোন দিকে যাবে, সেটা ব্যাখ্যা করার আগে আমাদেরকে আগে ডেলেনের মানটা বের করে নিতে হবে। অর্থাৎ ডেলেন কি, ডেলেন হচ্ছে উৎপাদকের গ্যাসীয়, মাথায় রাখতে হবে, গ্যাসীয় মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যার পার্থক্য। এই ক্ষেত্রে ডেলেনটা যদি হয় আমার 0, সেই ক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকবে না, কারণ আমার উৎপাদক এবং বিক্রিয়ক উভয়ের গ্যাসীয় মোল সংখ্যা সমান, সেই ক্ষেত্রে কোনো চাপ থাকবে না। আর চাপ দিতে পারে কি, গ্যাসীয় মৌলই, সেই জন্যই আমরা চাপের যখন হিসাব করি বা ডেলেন যখন হিসাব করবি তখন গ্যাসীয় মৌলগুলোই হিসাব করি। ডেলেন যদি হয় পজিটিভ, তার মানে উৎপাদকের গ্যাসীয় মোল সংখ্যা বেশি, এই ক্ষেত্রে চাপ যদি বাড়ানো হয় সাম্য অবস্থান যাবে পিছনে, আর যদি কমানো হয় তাহলে সাম্য অবস্থান যাবে সামনে, এটা মনে রাখতে হবে। আমার ডেলেন পজিটিভ, ইটস মিনস উৎপাদকের গ্যাসীয় মৌল সংখ্যা বেশি, বিক্রিয়কের গ্যাসীয় মৌল সংখ্যা হচ্ছে কম। তখন যদি আমি চাপটা বাড়াই, ওই বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি চাপ যদি বাড়াই, তাহলে সাম্য অবস্থান পিছনে যাবে, মানে উৎপাদন কমে যাবে। আর যদি চাপ আমি যদি তখন ওই অবস্থা যদি কমাই দিই, তাহলে সাম্য অবস্থান সামনে যাবে, অর্থাৎ সাম্যদ্রব্যকের মান বৃদ্ধি পাবে, অর্থাৎ উৎপাদন বাড়বে। আর আমার ডেলেন নেগেটিভ, তার মানে হচ্ছে আমার বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা বেশি, উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা কম। তখন ঘটনা উল্টা, তখন হচ্ছে আমি যদি চাপটাকে বাড়াই তাহলে সাম্য অবস্থান সামনের দিকে যাবে, মানে উৎপাদন বাড়বে। আর যদি আমি কমাই দিই চাপটা, তাহলে সাম্য অবস্থান পিছনে যাবে, সাম্য অবস্থান পিছনে যাওয়া মানে উৎপাদনটা হ্রাস পাওয়া। যেমন এখানে বিক্রিয়া দেখে আমরা বুঝতে পারি, এটা পরীক্ষায় থাকবেই, পরীক্ষার একটা বিখ্যাত এমসিকিউ থাকবে যে নিচের কোন বিক্রিয়ায় চাপের প্রভাব নেই, এরকম একটা প্রশ্ন থাকে। নিচের কোনটিতে চাপের প্রভাব নেই, এর মানে হচ্ছে ডেলেন আমরা বের করব, যে বিক্রিয়ার ডেলেনটা 0, তার ওই বিক্রিয়ার মধ্যে চাপের কোনো প্রভাব নেই।
আমি যদি এই বিক্রিয়াটা একটু ভালো করে দেখাই, এটাও গ্যাসীয় 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 গ্যাসীয়, নট, এটা গ্যাসীয় না, তার মানে আমার এটা হিসাবের মধ্যে আসবেই না। আমার বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা হচ্ছে এখানে একটা, এখানে দুটো, তার মানে 3টা। আর বিক্রিয়কের উৎপাদন হচ্ছে একটা, তাহলে 1 থেকে আমি যদি 3 বিয়োগ করি তাহলে কত পাবো? -2। তাহলে -2 কি? সেটা হচ্ছে যে আমাদের -2 হচ্ছে আমাদের দিলেন -2 এস মিনস হচ্ছে যে আমাদের উৎপাদকের গ্যাসীয় মোল সংখ্যা হচ্ছে বেশি আর বিক্রিয়কের সেটা হচ্ছে কম। এই ক্ষেত্রে আমি যদি চাপ যদি বাড়াই কী হবে, চাপ কমালে কী হবে সেটা আমাকে মনে রাখতে হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ডেল এন বের করা, আর ডেল এনের উপর নির্ভর করে যে কাতারে পড়বে, 3টা যেটাতে পড়বে সেটা দিয়ে ব্যাখ্যা দিতে হবে। এরপর আসো ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবটা কি? বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়ানো হয়, এটার কোনো প্রকার কিছুই নেই, জাস্ট আমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই সাম্যাবস্থান সামনে যাবে, উৎপাদন বাড়বে। বিক্রিয়কের ঘনমাত্রা কমালে সাম্যাবস্থান পেছনে যাবে, উৎপাদন কমে যাবে। আর উৎপাদক যদি আমি অপসারণ করলে সাম্যাবস্থান সামনের দিকে যাবে, উৎপাদন বাড়বে। আর বিক্রিয়াস্থলে যদি যোগ করি তাহলে সাম্যাবস্থান পিছনে যাবে। ঠিক আছে, মানে আমি উৎপাদক যদি একটা জিনিস উৎপাদন হয়েছে, যে আমি সেখান থেকে যদি সরিয়ে ফেলি তাকে, তাহলে আরও বেশি উৎপাদন হবে। এখন উৎপাদক উৎপন্ন হচ্ছে, ইটস ওকে, আমি আরও উৎপাদক যোগ করে দিলাম, তাহলে উল্টা বিক্রিয়াটা করতে থাকবে, অর্থাৎ আমার সাম্যাবস্থান পিছনে যাবে, উৎপাদন কমে যাবে। এখানে একটা কথা লিখেছি, সাম্যাবস্থান সামনে মানে ডানে বোঝায়, অর্থাৎ উৎপাদন বাড়া, আর সাম্যাবস্থান পিছে ইটস মিনস বিক্রিয়াটা বাম দিকে যাচ্ছে, অর্থাৎ উৎপাদন কমে যাচ্ছে। বিক্রিয়ার শুরুতে যতগুলো অণু অংশগ্রহণ করে তাকে বলা হয় আণবিকতা। বিক্রিয়ার শুরু থেকে যেই যতগুলো অণুই তারা অংশগ্রহণ করে তাদের হচ্ছে যে আমরা আণবিকতা বলি। আর সাম্যাবস্থার উপর কোনো প্রভাবকের কোনো ভূমিকা নেই। আমার সাম্যাবস্থা সামনের দিকে যাবে, পিছনের দিকে যাবে, উৎপাদন বাড়বে নাকি কমবে, অর্থাৎ সাম্যাবস্থাটা কোন দিকে যাচ্ছে তার উপর আমার প্রভাবকের কোনো প্রকার ভূমিকা নাই। এটা পরীক্ষায় আসে, মনে রাখতেই হবে। তো এটা অনেক এমসিকিউতে পাবা। এরপর আমরা আরও একটা জিনিস নিয়ে আলোচনা করেই ফেলি, সেটা হচ্ছে যে উভয়মুখী বিক্রিয়া হতে একমুখী বিক্রিয়া কীভাবে করতে পারো। তো আমি এখানে 3টি অয় লিখেছি। 1 নম্বর অয় হচ্ছে একটি উৎপাদ গ্যাসীয় হওয়া, মানে একটি উৎপাদ যদি গ্যাসীয় হয়, যে কোনো একটা উৎপাদ যদি গ্যাসীয় হয়, যেমন এখানে দেখো একটা বিক্রিয়া আমরা দেখলাম, ক্যালসিয়াম কার্বনেট থেকে আমার যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে সেটা গ্যাসীয়। এখন আমি যদি এটা খোলা পাত্রে যদি বিক্রিয়াটাকে যদি সম্পূর্ণ করাই, তাহলে এটা কিন্তু গ্যাসীয় হওয়ার কারণে এটা উড়ে চলে যাবে। তার মানে আমার কোনোভাবে যদি বদ্ধ পাত্রে হতো, সেই ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড কী করতো, বিক্রিয়া করে আবার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারতো। যেহেতু আমি খোলা পাত্রে নিয়ে যাচ্ছি, কার্বন ডাইঅক্সাইডটা উড়ে যাবে, সেই ক্ষেত্রে এই দুইটা বিক্রিয়া করে পুনরায় ক্যালসিয়াম কার্বনেট তৈরি করার কোনো উপায় নাই। তার মানে এইভাবে আমি একটা বিক্রিয়াকে উভয়মুখী থেকে একমুখী বিক্রিয়াতে নিয়ে যেতে পারি। এরপর 2 নম্বর অয়টা হচ্ছে উৎপাদ অদক্ষিপ্ত হলে, মানে এর আগে ছিল উড়ে চলে যাওয়া, আর এখানে হচ্ছে উল্টা, মানে নিচে জমা হওয়া। যখন আমি যেমন এই বিক্রিয়া দেখো, আমার সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, এখন এটা অদক্ষেপ বা ক্যালাসন রূপে নিচে জমা হবে। তো যে নিচে জমা হয়ে যাচ্ছে সে তো কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। ঠিক আছে, তার মানে উভমুখী বিক্রিয়াটাকে আমি এইভাবে একমুখী বিক্রিয়াতে নিয়ে যেতে পারি। এরপর হচ্ছে উৎপাদকে সরিয়ে ও বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করে, মানে যেমন এই বিক্রিয়া থেকে তৈরি হচ্ছে আমার অ্যামোনিয়া। আমি যদি অ্যামোনিয়াকে তৈরি হওয়ার সাথে সাথে যে কয়েকটা অ্যামোনিয়া উৎপাদন হয়েছে তাদেরকে আমি যদি সরিয়ে ফেলতে থাকি, তাহলে কিন্তু অ্যামোনিয়া এখানে আর জমতেছে না, মানে সে আর কোনো ভেঙে গিয়ে আবার এই দুইটা তৈরি হওয়ার তার কোনো উপায় নেই, কারণ আমি তাকে সরিয়ে ফেলতেছি। তার মানে বিক্রিয়াটাকে আমি শুধুমাত্র একমুখী করে রাখতেছি, যে শুধুমাত্র তুই অ্যামোনিয়া উৎপাদন হবি, অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন বা হাইড্রোজেন উৎপাদন হওয়ার কোনো পথ আমি খোলা রাখি নাই। এরপরে আমি লাশ-হাতিলিয়ার নীতির এখানে বেশ কয়েকটা প্রয়োগ এখানে দেখাচ্ছি। তো আমি সবগুলো হয়তো এখানে আলোচনা নাও করব, জাস্ট একটা বলে দিই। বাণিজ্যিক উৎপাদন প্রক্রিয়ার মূলনীতি, যে সর্বোচ্চ হার অর্জন করে স্বল্প সময়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন লাভ। একটা কোম্পানি চায় কি, যে আমি কম বিনিয়োগ করব, সময় কম লাগবে এবং সর্বোচ্চ আমি মুনাফা অর্জন করব, এটাই কোম্পানির হচ্ছে একটা উদ্দেশ্য। তার মানে কোম্পানি তোমার কাছে সময় কম চাচ্ছে এবং বেনিফিট তোমাকে অনেক বেশি এনে দিতে হবে, আবার একই সাথে তোমাকে কিন্তু সে বেশি পরিমাণ আবার বিনিয়োগ করার জন্য এত বেশি টাকাও দেবে না। তার মানে অনেক কিছু আসলে মাথায় রাখতে হয়, যে ব্যবসা শুরু করলাম তাতে হচ্ছে না। একটা কোম্পানি যখন চলে, প্রতিটা কোম্পানিতে কেমিস্টবিদদের অর্থাৎ রসায়নবিদদের ভালো একটা ভূমিকা রয়েছে।
তো আমি যদি এখানে এক একটা করে বলি, যেমন এখানে হ্যাবার বস পদ্ধতিতে আমরা অ্যামোনিয়া উৎপাদন করি। আমি বিগত 2টা ক্লাসে হয়তো কোন পদ্ধতিতে কোন যৌগটি উৎপাদন করা হচ্ছে বা পণ্য উৎপাদন করা হচ্ছে সেটা আমি বলে এসেছি, একটা ছকের বইতে দেখিয়েছিলাম। তো সেটা অবশ্যই মনে রাখতে হবে। যেমন আমার এখানে এই যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে সেটা কিন্তু হ্যাবার বস পদ্ধতিতে উৎপাদন হচ্ছে। এখন এখানে আমার ডেলএসটি হচ্ছে নেগেটিভ, তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া। এরপর তার মানে এটা যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, তার তাপমাত্রার প্রভাব আমি ব্যাখ্যা করতে পারবো। আবার এখানে তিনটাই হচ্ছে গ্যাসীয়, এদের আমি ডেলার নির্ণয় করে চাপের প্রভাব ব্যাখ্যা করতে পারবো। আর ঘনমাত্রার প্রভাব তো এমনিতেই ব্যাখ্যা করতে পারতেছি। তার মানে এখানে অ্যামোনিয়া উৎপাদনটা কখন বাড়বে, কী করলে কমবে, এটা আমি লাসাতিলিয়ার নীতির সাহায্যে অনায়াসেই ব্যাখ্যা করতে পারবো আশা করি। এরপরে আসো, এখানে আমার আছে সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটা দেখে আমি দেখতে পাচ্ছি ডেলেনটা হচ্ছে আমাদের নেগেটিভ, তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে এখানে তাপমাত্রা কমালে উৎপাদন বাড়বে নাকি বাড়লে উৎপাদন বাড়বে। তার মানে দেখো লাসাতিলিয়ার নীতি ব্যাখ্যা এখানে হচ্ছে। ডেলেন বের করে চাপের প্রভাবের সাহায্যে উৎপাদন বাড়বে কি কমবে সেটাও ব্যাখ্যা করা যাচ্ছে। আর ঘনমাত্রা তো জানি, তার মানে আমরা এখানেও লাসাতিলিয়ার নীতির সাহায্যে উৎপাদন বাড়বে কখন কমবে কখন সেটা বলতে পারতেছি। একইভাবে এখানেও তো এগুলো জাস্ট মনে করতে হবে। আমি তো এখানে পুরোটা লিখি নাই, কিন্তু আমি বলে দিচ্ছি বা আমি কী বলছি সেগুলো একটু খেয়াল করতেই হবে। আমরা ডেলেন দেখে বুঝে ফেলবো যে একটা বিক্রিয়া যখন ডেলেন দিচ্ছে, তার ডেলেস দিচ্ছে, তখন আমরা এটা দেখে বুঝবো তাপমাত্রা, এই বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে উৎপাদন বাড়বে নাকি তাপমাত্রা কমালে উৎপাদন বাড়বে। আমরা ডেল এন নির্ণয় করব। ডেল এন নির্ণয় করার পরে পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে না জিরো আসছে, সেটা অনুযায়ী আমরা চাপের প্রভাব ব্যাখ্যা করব, যে চাপ বাড়ালে উৎপাদন বাড়বে নাকি চাপ কমালে উৎপাদন বাড়বে, নাকি যে আমার চাপের প্রভাবই এই বিক্রিয়ায় নাই। ঘনমাত্রা, উৎপাদকের ঘনমাত্রা বাড়লে কী হচ্ছে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে কী হচ্ছে। তো এইভাবে আমরা লাসাতিলিয়ার নীতির সাহায্যে আমরা এখানে দেখো 4টা, আমি মনে হয় 5টা দিয়েছি, 5টায় দিয়েছি। তো এগুলো একটু শিখে ফেলতে হবে। আমি 4টা পর্যন্ত আজকে সাবমিট করব, পরটা পরে পাবেনি। তো এইভাবে যে কারণে আমি হয়তো এখানে 4টা বিক্রিয়া লিখতে সক্ষম হয়েছে, বইতে আরও বিক্রিয়া আছে বা কোশ্চেন যখন সলভ করবে তখন সেখানে আরও বিক্রিয়া পাবা। তো সেইখানে দেখতে হবে যে আমার ডেলএস কী, মানে বিক্রিয়া কি তাপ উৎপাদী নাকি তাপ হারি। এরপর লক্ষ্য করতে হবে আমার গ্যাসীয় মৌলগুলোর আমি মোল সংখ্যা গণনা করব, সেখান থেকে আমি ডেলের নির্ণয় করব, তারপর চাপের প্রভাব ব্যাখ্যা করব, এরপর ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করব। এতে করেই আমার লাসাতিলিয়ার নীতির সাহায্যে আমাদের কি হয়ে গেল, যে একটা মৌলের বা একটা বিক্রিয়ার উৎপাদন ক্ষমতা কখন বাড়বে কখন কমবে, কী করা যাবে কী করা যাবে না সেটা আমরা বলতে পারবো। সুতরাং মোস্ট গুরুত্বপূর্ণ একটা লেকচার ছিল আজকের এটা। চেষ্টা করতে হবে একটু বেসিক সহ বইটা পড়ার, আর আমি যেগুলো দিয়েছি বা যেগুলো সাবমিট করবো বা ভিডিওটা একটু ভালো করে দেখতে হবে, নোট করতে হবে। আজকে পর্যন্তই।